হাসান ভাইয়ের বাড়ি হলো চট্টগ্রাম জেলার কোনো একটি গ্রামে। এই ঘটনাটি ঘটে ওনারই এক বড় ভাই, যিনি সম্পর্কে ওনার চাচাতো ভাই। ওনার সাথে এই চাচাতো ভাইয়ের বাড়ি হাসান ভাইয়ের বাড়ির পাশাপাশি। তো এই চাচাতো ভাই উনি ওনার বাড়ির কাজ ধরেন। যখন ওনার বাড়িতে কাজ শুরু হয় তখন তো আর সেই বাড়িতে থাকার উপযোগী হয় না, পরিবারকে নিয়ে বাড়িতে আর থাকতে পারে না সে। তো এই জন্য ওনারা ওনাদের ওই বাড়ির কাছেই একটি বাসা ভাড়া নেন গ্রামের মানুষজনের কাছে। ওই বাসাটা আবার একটু ভয়ঙ্কর টাইপের, সবার মুখে প্রচলিত। ওই বাসাটাকে নিয়ে নানান ধরনের কথা। তো ওনার ভাই একটু সাহসী মানুষ ছিলেন, উনি এই বিষয়টাকে গুরুত্ব দেয় না। আর তেমন কোনো বাসাও তো পাওয়া যাচ্ছিল না কাছাকাছি, যেহেতু সেখানে কোনো বাসা ছিল না যেখান থেকে বাড়ির কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবে। তো সেহেতু এক প্রকার বাধ্য হয়েই ওই বাড়িটা ভাড়া নেন। যেই ভাবা সেই কাজ, উনি ওই বাড়িতে সমস্ত মাল সামান ট্রান্সফার করলেন। আর ওনার পরিবারের মানুষজন কোনো এক আত্মীয় স্বজনের বাসায় উঠলেন। তো উনি যেহেতু মাল সামানগুলো উঠিয়েছেন ওই বাড়িতে, এখন ওই বাড়িটা তো আর একা রাখা যায় না। উনি ওই বাড়িতে রাত্রে থাকতেন। প্রথম কিছুদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ এক রাতে ওই বড় ভাই উনি স্বপ্নে দেখেন কোনো একটা ভয়ঙ্কর অবয়ব ওনার স্বপ্নে এসে বলতেছে, এই বাড়িতে কেউ থাকতে পারবে না, এই বাড়ি আমার, তুই এখনই এই বাড়ি ছেড়ে চলে যা, তা না হলে তোর অনেক বড় ক্ষতি করব। এই স্বপ্ন দেখে ওই দিন উনি ঘুম থেকে উঠে যান। ঘুম থেকে উঠে তখন দেখতে পান গভীর রাত। উনি চিন্তা করেন হয়তোবা দুঃস্বপ্ন দেখেছি, বিষয়টা ওরকম গুরুত্ব দেয় না। আবার উনি ঘুমিয়ে যান। তো এর পরে শুরু হয় কিছু সমস্যা, ছোট ছোট সমস্যা। যেমন ওই বড় ভাই উনি রাতের বেলা যখন ঘুমান তখন শুনতে পান ওই বাড়ির মধ্যে যে কলের ট্যাপগুলো ছিল, এই ট্যাপগুলো থেকে অটোমেটিক পানি পড়ার শব্দ ভেসে আসছে। অথচ ওই বাড়িতে কিন্তু উনি ছাড়া আর কেউ নেই। আবার মাঝে মাঝে ওই ওয়াশরুমের মধ্যে গোসল করার শব্দ শুনতে পাওয়া যায়। মনে হচ্ছে কোনো একটা মানুষ ওই ওয়াশরুমের ভিতরে গোসল করছে। বালতি দিয়ে পানি উঠিয়ে গোসল করলে যেরকম শব্দ হয় ওই রকম শব্দ। এই শব্দটা স্বাভাবিক শব্দ না, এই শব্দটা অস্বাভাবিক। এই গোসল করা শব্দটা অস্বাভাবিক ভাবে অনেক জোরে হচ্ছিল। সাধারণত মানুষ গোসল করলে এই ওয়াশরুমে যেই রুমে থাকে তার আশেপাশে শোনা যায়, কিন্তু সেই শব্দটা সম্পূর্ণ ফ্ল্যাট জুড়েই শোনা যাচ্ছিল। এই সমস্যা কিন্তু হচ্ছিল প্রায় 2-3 দিন ধরে এই সমস্যা হচ্ছিল। ওই স্বপ্ন দেখার পর থেকে কিন্তু উনি এই বিষয়টাকে ভয় পায় না। এক রাতে উনি ঘুমিয়ে আসেন, হঠাৎ মাঝরাতে ওনার মনে হচ্ছে ওনার বুকের উপর কেউ একটা ভারী পাথর চাপা দিয়ে দিছে। এমন সময় উনি ছটফট করতে করতে ঘুম ভেঙে যায় ওনার। ঘুম ভেঙে উনি দেখতে পান বিশাল লম্বা এক দানবী অবয়ব মহিলা অবয়ব ওনার বুকের উপরে একটা পা দিয়ে রাখছে। এবং উনি লক্ষ্য করেন ওনার যে রুমটা, এই রুমের উপরে কোনো ছাদ নেই। আর এই অবয়বটা বিশাল লম্বা, মনে হচ্ছে যে 30 কি 40 ফিটের মতো লম্বা। আর এটা ওনার বুকের উপরে পা দিয়ে রেখেছে। আর উনি যখন ঘুম ভেঙে জেগে ওঠেন তখন ওই অবয়বটা ওনার দিকে তাকিয়ে কিলকিল করে হেসে দেয়। এই হাসিটার কোনো শব্দ নেই, কিন্তু উনি ওই অবয়বটার চেহারার মধ্যে স্পষ্ট দেখতে পান ওই অবয়বটা হাসতেছে। এইটা দেখে উনি বেশ আতঙ্কিত হয়ে যান এবং ভয়ে পেয়ে যান। ওনার কাছে মনে হচ্ছে উনি এখনই মারা যাবেন। উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। আর এত বড় এক অবয়ব ওনার বুকের উপরে পা দিয়ে রেখেছে, এটার ভয়ে উনি এখনই মারা যাবেন। মনে হচ্ছে ওনার দম বন্ধ হয়ে যাবে। এমন সময় উনি দোয়া দরুদ পড়তে থাকেন মনে মনে, এবং দোয়া দরুদ পড়তে পড়তে একটা সময় ঝাপটাঝাপটি করতে থাকেন। তখন ওই অবয়বটা ওনাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার আগে বলে, তুই যদি আর এই বাসায় থাকিস তাহলে আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। বাঁচতে চাইলে তুই এই বাসা থেকে এখনই চলে যা। এই কথা বলে ওই অবয়বটা তার উপর থেকে উড়ে যায়। ওই অবয়বটা চলে যাওয়ার পরে উনি বেশ কিছুক্ষণ সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছিলেন না। অনেক দুর্বল লাগছিল, নড়াচড়া করতে পারতেছিলেন না। একটা সময় ধীরে ধীরে সুস্থ হন। সুস্থ হওয়ার পর উনি তাৎক্ষণিক ওই বাসা থেকে বের হয়ে যান এবং এর পরের দিন সকালবেলা উনি ওই বাসাটা চেঞ্জ করে ফেলেন। ওই বাসায় আর থাকেননি, মাল সামান সব কিছুই বাসায় ছিল, কিন্তু উনি আর ওই বাসায় রাত্রেবেলা ঘুমাতে যাননি। এটাই ছিল মূলত ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি
আমার মা আমাকে বলেছিল এই ঘটনাটি ঘটে আমার নানুর বাড়িতে। আমার নানুর বাড়িটা একটু গ্রাম অঞ্চলে এবং বিলের মাঝে। ওই বাড়িতে আমার নানার যে বড় ভাই, ওই বড় ভাইয়ের ছেলে একটা বিল্ডিং নির্মাণ করেন। ওনারা শহরে থাকেন, ওনারা ওই বাড়িতে থাকেন না। তবে বছরের একটা নির্দিষ্ট সময়, শীতের সময়, ওনারা ওই বাড়িতে এসে বেরিয়ে যান। ওনারা ভাই বোন সকলে মিলে, ওনারা এক ভাই দুই বোন সবাই মোটামুটি শীতের একটা সময় বা যে কোনো একটা সময় একসাথে বেড়াতে আসেন। ওই বাড়ি থেকে যখন ওনারা চলে যান তখন আর অন্য কেউ থাকে না, ওই বাড়িটা বন্ধই থাকে। তো বিগত কয়েক বছর ধরে ওনারা কেউ ওই বাড়িতে আসেননি। তো এর মাঝে একদিন আমার ওই বড় নানার বড় ভাই উনি কোনো একটা কারণবশত গ্রামে আসেন। গ্রামে এসে উনি কিছুদিন গ্রামে থাকবেন কোনো একটা কাজে। তো এখন স্বাভাবিকভাবেই ওনার ওই বাসাতে উনি থাকবেন। বাসাটা দুই তলা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার রুমে ওই নানা নানির একটা রুম ছিল, ওই রুমে ওই নানা ঘুমিয়ে যান। হঠাৎ মাঝরাতে নানা চিল্লাচিল্লি বলতে উনি ওই বিল্ডিং থেকে বের হয়ে এসে নানাদের ঘরের দরজা ধাক্কাধাক্কি করছেন আর চিল্লাচিল্লি করছেন, ডাকছেন। তখন নানারা বের হয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন উনি একটা ভয়ঙ্কর কথা বলেন। উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতের দিকে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য জিনিস ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। এটা দেখে উনি একটু ভয় পেয়ে যান, জিজ্ঞেস করেন এই কে। এইটা বলার পরে ওই নানার পা ধরে হেঁচকা এক টানে ওনাকে খাট থেকে ফেলে দেয় এবং ওনাকে কে যেন টানতে থাকেন। উনি তখন চিল্লাচিল্লি করতে শুরু করেন, চিল্লাচিল্লি ঝাপটাঝাপটি শুরু করেন। একটা পর্যায়ে ওই অদৃশ্য অবয়বটা থেকে উনি সরে যেতে সক্ষম হন। এরপরে ওই নানা তাড়াতাড়ি করে বিল্ডিং থেকে বের হয়ে নানাদের বাসায় এসে ডাকাডাকি করেন। এর পরের দিন সকালবেলায় নানা শহরে চলে যান আর ওই বাসায় থাকেননি। মূলত এরপর থেকেই ওনারা আর গ্রামে আসেনি প্রায় কয়েক বছর, 3-4 বছর ধরে কেউ আসেন না। বাসাটা ওইভাবেই বন্ধ। এর মাঝে কিছুদিন আগে বলতে 1.5 বছর আগে ওই নানা যে ছোট মেয়ে ওই বাড়িতে আসেন ওনার পারিবারিক একটু ঝামেলার কারণে। ওই খালামণি ওই বাড়িতেই আসেন কিছুদিন থাকার জন্য। ঝামেলাটা হলো ওনারা শহরে যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির মালিক হঠাৎ ওনাদেরকে বলেন যে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তো খালামণি বাধ্য হয়ে ওনারা ওই বাড়িটা ছেড়ে দেন। তখন আবার খালামণির হাজবেন্ড উনি দেশের বাইরে থাকতেন। তো খালামণির একটা ছেলেও ছিল। ছেলেটা মোটামুটি তখন বড়ই, 14 কি 15 বছর হবে। খালামণি নতুন বাসা নিতে পারছিল না, এই কারণে এই বাড়িতে কিছুদিন থাকবেন। এর মাঝে নতুন কোনো বাসার সন্ধান পেলে ওখানে চলে যাবেন। তো এই চিন্তা করে ওনারা আসেন গ্রামে, এই বাড়িতে থাকতে শুরু করেন খালামণি আর খালামণির ছেলে। তো ওনারা প্রথম 2 দিন থাকেন, কোনো সমস্যা হয় না। 2 দিন পরে হঠাৎ এক রাতে খালামণি শুনতে পায় তাদের ওয়াশরুম থেকে পানির যে ট্যাপটা ছিল, ট্যাপটা ছেড়ে রাখলে যে শব্দ হয় এরকম শব্দ ভেসে আসছে। শব্দটা শুনতে পেয়ে খালামণি ভাবে হয়তোবা খালামণি ভুল শুনেছে, কারণ ওনারা ছাড়া তো বাসায় আর কেউ নেই। পানি কে ছাড়বে এত রাতে? ওনার ছেলেও তো ওনার সাথেই থাকে। তো খালামণি ভুল ভেবে উনি আর এই বিষয়টাকে পাত্তা দেয় না, শুয়ে থাকে। এরপরে আবার মনে হচ্ছে যে এই কিচেন রুমের ট্যাপগুলো চলতেছে। তখন খালামণি বিষয়টা একটু সিরিয়াস ভাবে নেন। উনি উঠে রুমের লাইটগুলো জ্বালিয়ে উনি দেখেন, কিন্তু দেখেন না, সবকিছু স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিছুই নাই। তখন উনি যে আবার শুয়ে পড়েন। ওই রাতে আর কিছু হয় না। তার পরের রাতে আবার সেই কল ছাড়ার শব্দ। এইবার খালামণি লক্ষ্য করেন ওনাদের উপর তলায় যে একটা ওয়াশরুম ছিল ওইখান থেকে শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ ঝপঝপ করে গোসল করছে। ওই যে বালতি থেকে পানি নিয়ে গোসল করলে যেরকম শব্দ, এরকম শব্দ। আবার নিচতলার বাথরুমে মনে হচ্ছে গোসল করছে। আবার একই সাথে প্রত্যেকটা যে কলের ট্যাপ, মনে হচ্ছে কলের ট্যাপগুলো সব ছাড়া। ওনারা তো বেশ ভয় পেয়ে যান। এর
মাঝে মনে হচ্ছে বড় একটা হলরুম ছিল নিচতলায়। এই হলরুমের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করছে। খালামণি তো এবার ভয়ের একদম চরম সীমায় পৌঁছে যান। ওনারা ওই রাতেই নানুকে কল দেন। ওই বিল্ডিং থেকে নানুর আবার পাশে একটি ঘর ছিল, ওইটা নানুদের ঘর, ওইখানে থাকেন। তো নানুদের কল দেন, বলতেছেন যে আম্মা এই ঘরের ভিতরে তো এরকম হচ্ছে, আমরা তো এই ঘরে থাকতে পারতেছি না, তাড়াতাড়ি আপনারা আসেন। এই কথা বলতে বলতে ওনারা কান্নাকাটি শুরু করে। তখন আমার নানা নানি তাড়াতাড়ি যায়, সবাই বাড়ির অন্যান্য সবাই যায়, গিয়ে ওনাদের ডাকে। তখন ওনারা এমন একটা ভয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন, ওই ঘর থেকে বের হয়ে গেট খুলে যেন ওনারা বের হয়ে আসবেন এটা পর্যন্ত ওনারা পারছিলেন না। নানা নানু বাড়ির সবাই যাওয়ার পরে ওনারা গেট খুলে ওই ঘর থেকে বের হয়ে যান এবং ওই কথা সকলকে বলার পরে সবাই চেক করে ওই ঘরের যে ওয়াশরুমগুলো, ওনারা দেখতে পান যে ওই ওয়াশরুমটার পরিবেশ এরকম একটা মানুষ যখন গোসল করে ওয়াশরুম থেকে মাত্র বের হয় তখন ওয়াশরুমটা একটু ভেজা ভেজা থাকে, পানি জমে থাকে না, সেই রকম মনে হচ্ছে এখনই কেউ গোসল করে গেছে। আর সব কিছুই এরকম মনে হচ্ছিল, মনে হচ্ছে এখন কেউ এখান থেকে হাঁটাচলা করে গেছে, গোসল করে গেছে, এরকম মনে হচ্ছিল। যাই হোক, খালামণি আর খালামণির ছেলে ওই রাতে ওই বিল্ডিং থেকে বের হয়ে যান। ওনারা ওই নানা নানুর ঘরেই থাকেন। তবে এর পরের দিন সকালবেলায় ওনারা উঠে ওনারা শহরে চলে যান। ওই যে বড় নানা নানি যে বাসায় থাকতো, ওই বড় নানা নানির কাছে ওনারা আর এই গ্রামে থাকেন না। এরপর থেকে এখন পর্যন্ত ওই বিল্ডিং এর মধ্যে আর কেউ আসেনি। ওই বিল্ডিংটা এখন পর্যন্ত এরকম বন্ধ রয়েছে। আমরা জানি খালি বাড়িতে জিনের বসবাস করার উত্তম স্থান, আর এই কারণে মনে হয় ওই বাড়িটা এখন জিনের বাড়ি হয়ে গেছে, ওই বাড়িতে এখন জিনের বসবাস করে। তবে এমনই বাহিরে কেউ বুঝতে পারে না, তবে যখন কেউ ওই বাড়িতে থাকে তখন নাকি সমস্যা হয়। তো এটাই ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে ঘটনাটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। দুলাল, উনি যেহেতু নতুন পার্টির একজন চা শ্রমিক, উনি ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। এটিও নতুন পার্টির একজন শ্রমিকের ঘটনা, কিন্তু উনি তার নামটা মনে করতে পারেননি, যার কারণে আমাদেরকে ওনার নামটা ঠিক বলতে না পারলেও ঘটনার সময় বা ঘটনার সব কিছু আমাদেরকে বলেছেন তিনি। ওনারা একটা বিষয় আমাদেরকে বলেন, সেটা হচ্ছে শ্রমিকরা মাঝে মাঝে বাৎসরিক শিকার উৎসব করে। এটা বহু প্রাচীন তাদের কথা মতে। বছরের একটি নির্দিষ্ট সময় তারা দল বেঁধে শিকার করেন এবং সেই শিকারের পদ্ধতিটা এখনো তারা উৎসবের মতো করে চালু রেখেছেন। বিশেষ করে তীর ধনুক নিয়ে তারা শিকারে নামেন। পাহাড় থেকে নেমে আসা বা পাহাড়ি টিলার এদিকে আশেপাশে সাধারণত তারা খরগোশ, বন্য শূকর এই জিনিসগুলো তারা শিকার করে থাকেন। তো ওখানে থাকা যে সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের তো অবশ্যই পার্থক্য রয়েছেই। তারা এই ধরনের শিকারগুলো প্রতিনিয়তই করেন, বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় একটু বেশি করে থাকেন। সো লিসেনার্স, এই শিকারগুলো যখন তারা করেন দেখা যাচ্ছে যে রাতের বেলা যখন বের হয় তখন একজন একজন করে বের হয়, দলবদ্ধভাবেও বের হয়। তো সারা রাত ধরে শিকার করে সকালে ফিরে আসে। কেউ যদি কোনো কারণে ফিরে আসতে দেরি করে বা সকালে আসতে একটু দেরি করে, কেউ উদ্বিগ্ন হয় না যে হয়তোবা চলে আসবেই। তো এরকমই একজন ব্যক্তি, উনি একটু সাহসী ছিলেন অন্যদের থেকে। উনি চিন্তা করলেন যে একা একা বের হব। এর পেছনে কয়েকটা কারণ ছিল। সেটা হচ্ছে যে যদি দল বেঁধে বের হয় তখন শিকার যদি ছোট হয় তখন সেই ভাগাভাগি একটু বেশি হয়ে যাওয়ার কারণে নিজের ভাগে একটু কম পড়ে। অনেকেই আবার একা একা শিকারে বের হন, তবে সাধারণত দলীয়ভাবেই তারা বের হওয়ার চেষ্টা করেন। ওই ব্যক্তি উনি একা একা বের হন। উনি একা একা বের হয়ে যেদিকে শিকার পাওয়া যেতে পারে ওই দিকে উনি রওনা দেন। তো সবাই যেদিকে যাচ্ছিলেন উনি আবার ওইদিকে যাচ্ছিলেন না, কারণ উনি চিন্তা করলেন সবাই যেদিকে যায় ওইদিকে তো আসলে শিকার পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। আসলে সবাই উৎসবের মতো করেই যায়, শিকার পেতেই হবে এমন কোনো বিষয় নয়। যিনি শিকার পান তিনি বেশ প্রশংসিত হন তার সমাজের মধ্যে। তো উনি চিন্তা করলেন এবার আমি একটি অপরিচিত জায়গায় বা যেই জায়গাতে কেউ আসলে যেতে চায় না আশেপাশে, সেখানে যাব শিকারের জন্য।
তো রাতের বেলা যখন উনি বের হওয়ার পরে যথারীতি উনি তীর ধনুক নিয়ে বের হয়েছেন। উনি যখন বেশ আধা কিলোমিটার কি 1 কিলোমিটার এগিয়েছেন, হঠাৎ করে ঝোপের মধ্যে বড় কিছু নড়াচড়া করছে। উনি চিন্তা করলেন হয়তোবা এটা যেহেতু বড় মনে হয়, সম্ভবত বন্য শূকর হবে। উনি এই চিন্তাটা তার মাথায় এনেছেন। এই চিন্তা করে উনি ওই ঝোপের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন। তখন উনি একটা বিষয় খেয়াল করেন, ওই ঝোপের মধ্য থেকে কিছু বের হয়ে যায়নি, অথচ তার থেকে আরেকটু দূরে, সামান্য একটু দূরে আরেকটি ঝোপ রয়েছে। সেখানে মনে হচ্ছে বড় কিছু নড়াচড়া করছে। উনি একটু সন্দেহ করেন, ব্যাপার কি, আমি তো এখান থেকে বের হয়ে যাওয়া দেখলাম না। এই ঝোপ থেকে বের হয়ে তো ওইখানে যায়নি, ওই ঝোপটাতে যেহেতু যায়নি, তাহলে ওই ঝোপেও কি আরেকটা কিছু আছে? উনি এই চিন্তা করতেছেন। উনি চিন্তা করেন যে ভালোই তো, হয়তো বা একাধিক শিকার পেয়ে যাব। তো উনি আস্তে আস্তে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যে ঝোপের নড়াচড়া দেখেছিলেন ওই দিকে যেতে থাকেন। যখন উনি ঝোপের আরেকটু কাছে আসেন, তখন দেখেন ওখান থেকে আরেকটু দূরে আরেকটা ঝোপের মধ্যে বড় একটা নড়াচড়া করছে কি জানি। তো উনি এবারও চিন্তা করেন কি ব্যাপার। সাধারণত ঝোপের মধ্যে যদি বন্য শূকর থাকে, মানুষের আসার বা পায়ের শব্দ শোনার পর তো সে বের হয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে হয়তো আরেকটা ঝোপের মধ্যে যাবে। কিন্তু এই ঝোপে ওরকম শব্দ কেন? ওই ঝোপে এরকম শব্দ হওয়ার তো কথা না। তো উনি আসলে বিষয়টা বুঝতে পারেন না। উনি চিন্তা করেন হয়তোবা দলবদ্ধভাবে অনেকগুলো এরকম ঝোপের মধ্যে আছে, এটাও হতে পারে। তো উনি আবার পরবর্তী ঝোপের দিকে যান। আবার যখন ওই 3 নাম্বার ঝোপের কাছে যান, দেখেন যে ওই ঝোপে কোনো শব্দ, মানে সারা শব্দ নেই। তার থেকে আরেকটু দূরে আরেকটা ঝোপের মধ্যে বেশ নড়াচড়া হচ্ছে। তো উনি আসলে তখনও বুঝতে পারছেন না যে উনি আসলে কোনো একটা বিপদে পড়তে যাচ্ছেন। উনি মনে করছেন হয়তোবা ওনার চোখ এড়িয়ে যাচ্ছে, এই ঝোপ থেকে ওই ঝোপে চলে যাচ্ছে। তো উনি ছিলেন নাছোড়বান্দা। এইভাবে উনি একটার পর একটা ঝোপ পার হতে হতে কোন দিকে কোথায় চলে গেছেন উনি নিজেও জানেন না। উনি একটা সময় নিজেকে আবিষ্কার করেন চতুর্দিকে অসংখ্য ঢিলা, আশেপাশে বেশ ঝোপঝাড় এমন একটা জায়গায় উনি নিজেকে আবিষ্কার করেন যে ওইটার পিছনে ছুটতে ছুটতে উনি এই জায়গাতে চলে এসেছেন। তো তখন উনি আসলে বুঝতে পারেননি যে আসলে উনি কিসের পিছনে ছুটছেন, আর যেটার পিছনে ছুটছেন এটাকে উনি আসলে দেখেননি। আর উনি কারো দূর থেকে চিৎকার করে কারো হেল্পও নিতে পারতেছেন না। এই কারণে যেহেতু উনি চিন্তা করেছেন একাই শিকার করব, কারো হেল্প নিব না, এই জন্য উনি কারো সহযোগিতাও নেননি। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে উনি যে জায়গাতে এসেছেন এখন কোথাও কোনো নড়াচড়া নেই। এখন উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথাও কোনো নড়াচড়া নেই, আমি এই অন্ধকারের মধ্যে কোন জায়গাটাতে চলে আসলাম। তো উনি বেশ কনফিউজড হয়ে পড়েন যে আমি আসলে কোন দিকে যাব এখন, আশেপাশে তো অনেক ঝোপঝাড়। তো উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি একটু হলেও তো নড়াচড়া কোথাও শোনা যাবে, তাহলে যেদিকে নড়াচড়াটা শোনা যাবে ওই দিকেই যাব। তো উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। প্রায় 2-3 ঘন্টা পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ওটার পেছন দিক থেকে একটু নড়াচড়া উপলব্ধি হচ্ছিল, হয়তোবা পেছনে কোনো প্রাণী বা কোনো কিছু আছে। তো উনি আস্তে করে ঘুরে দাঁড়ান। যেহেতু অন্ধকার উনি ওখানে তেমন কিছু দেখতে পাচ্ছিলেন না। তো উনি ঘুরে তাকিয়ে চিন্তা করেন যে আসলে ওইদিকে আস্তে আস্তে আগাই। কিন্তু এবার আর কোনো, উনি এতটা বিরক্ত হয়ে গেছেন যে চিন্তা করছেন যে এইবার আর আমি এত পা টিপে টিপে আগাবো না, এবার একটু ধাওয়া দিব। তো ধাওয়া দিলে অন্তত ওই জিনিসটা যদি দৌড় দেয়, তাহলে দৌড় দেওয়ার সময় যেহেতু গাছপালা নড়বে আর বুঝতে পারবে যে কোন দিক দিয়ে যাচ্ছে। যেহেতু উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এটার পিছনে ছুটতে ছুটতে, তো উনি একটা ধাওয়া করেন, কিন্তু দেখেন যে না, কোনো কিছু দৌড় দিচ্ছে না। দৌড় দিলে তো গাছ তো নড়বেই, তেমন কিছুই নেই। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ করে উনি ফিল করেন যে ওনার পায়ের সাথে বেশ কিছু লতা পাতা পেঁচিয়ে গেছে। যেহেতু ঝোপঝাড়ের মধ্যে এসেছেন তো লতা পাতা তো পেঁচিয়ে যেতেই পারে, তো এটা খুব বড় একটা ব্যাপার না।
তো সেই জিনিসটা তিনি চিন্তা না করে পা থেকে লতাগুলো খুলে ফেলে উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করেন। উনি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করেন আবার, যে একটু আগে উনি পায়ের থেকে লতা খুলে হাঁটা শুরু করেছিলেন। উনি অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ওই একই জায়গাতে চলে এসেছেন। উনি অবাক হয়ে যান যে কি ব্যাপার, আমি ঘুরতে ঘুরতে একই জায়গায় চলে আসলাম, আমি তো সোজা হেঁটেছি, আমি তো বাঁকা কোনো দিকে যাইনি, তো আবার এখানে চলে আসলাম কেন? তখন চিন্তা করেন হতেও পারে রাতের বেলা, ভুল হতেই পারে। উনি আবার হাঁটা শুরু করেন। অনেকক্ষণ হাঁটার পর উনি আবার আবিষ্কার করেন উনি আবারও সেই জায়গাটা দিয়ে চলে আসেন, যে জায়গাতে সেই লতা পাতা উনি ওনার পায়ের থেকে খুলে রেখেছিলেন। কিভাবে উনি বুঝতে পারলেন না সেটা হচ্ছে তার সাথে, যেহেতু ওনার পায়ের সাথে লতা পেঁচিয়ে গিয়েছিল। ওনারা সাধারণত পূর্ণিমার আলোতে এই শিকারগুলো করে থাকেন। যেদিন পূর্ণিমা হয় ওই পূর্ণিমার দিনে, এজন্য উনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে উনি একটু আগে যেখান থেকে গিয়েছিলেন আবার সেখানে ফিরে এসেছেন। তো উনি এভাবে বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি ওই গোলক ধাঁধা থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ উনি আবার জঙ্গলের মধ্যে নড়াচড়া শুনতে পান। তো এবার উনি চিন্তা করেন যে আসলে এটা কি, এটা আমাকে দেখতেই হবে। এবার উনি চিন্তা করেন ওই জায়গাতে নড়াচড়া যে জায়গাটাতে করতেছে উনি সেই জায়গায় তীর ছুড়বেন। এর আগে উনি সেই জায়গাতে একটা তীরও ছুড়েননি। উনি তীর তাক করেন এবং উনি আবার যখনই একটু নড়াচড়া দেখেছেন সাথে সাথে সেখানে তীর ছুড়েন। তীর ছুড়ার পরও সেখানে তিনি যান, যে দেখেন সে জায়গাটাতে কিচ্ছু নেই। তীর ওখানে যাওয়ার পরও কোনো কিছু দৌড়ে পালাবে সেখানেও কিছু নেই, তেমনও কিছু উনি দেখেননি ওখানে। উনি খুবই এবার ভয় পেয়ে যান, ব্যাপার কি, কি হচ্ছে এগুলো? এমন তো হওয়ার কথা নয়, কোনো কিছু ছুটে পালিয়ে যাওয়ার বা কোনো ধরনের আওয়াজ বা কোনো গাছের নড়াচড়া আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমি আসলে কিসের পিছনে এতক্ষণ দৌড়ে ছুটছিলাম? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমাকে নিয়ে আসলো? উনি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তো এটা উনি খুঁজে পাচ্ছিলেন না, যেহেতু যে উনি যে ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় চলে আসছেন। উনি চিন্তা করলেন যে যেভাবেই হোক এই জায়গাটা থেকে বের হতে হবে, আর দেরি করা যাবে না। তো উনি সাহস জোগাড় করে আকাশের নক্ষত্র, ওনারা যেহেতু আদিবাসী সম্প্রদায় ছিলেন এই জন্য দেখা যাচ্ছে যে অনেক বিষয় বলি জ্যোতিষশাস্ত্রের কিছু কিছু বিষয়ে ওনাদের বংশ পরম্পরায় ওনারা জানেন যে রাতের বেলা হারিয়ে গেলে কিভাবে আকাশের তারা দেখে পথ নির্ণয় করবেন। উনি আকাশের তারাকে নির্ধারণ করে একটি দিক নির্ধারণ করে উনি হাঁটা শুরু করেন, যে তাহলে আমি অন্তত ডানে বায়ে যাওয়ার কোনো বিষয় থাকবে না। তো উনি এভাবে হাঁটছেন তো হাঁটছেন, প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছেন। যেহেতু হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল এই জায়গাগুলোতে পাহাড় অনেক আছে, তো উনি হাঁটতে হাঁটতে ওই তারকা নির্দেশ করেই উনি হাঁটছিলেন। বেশ অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে উনি আবার যে জায়গাটা থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন আবার। এবং ওখানে আসার পর এবার আরেকটা ভয়ঙ্কর ব্যাপার উনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আশেপাশে যে ঝোপঝাড়গুলো ছিল সেই ঝোপঝাড়গুলোতে একত্রে বেশ কোনো কিছু নড়াচড়া করছে। মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে কিছু, কিন্তু কি সেটা, এটা উনি দেখতে পাচ্ছিলেন না। এবার উনি মারাত্মকভাবে ভয় পেয়ে যান। এবার ওনার ভয়ের মাত্রা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে আসলে আমি কি বিপদে পড়লাম? কারণ এই আকাশের তারা দেখে চলেও আমি পথ খুঁজে পাচ্ছি না। তাহলে কি হলো, কি হয়েছে আমার সাথে? এক পর্যায়ে উনি ভয়ে অজ্ঞান হয়ে যান। কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার আগ মুহূর্তে উনি কিছু দেখেছিলেন, যেটা সবাইকে বলেছিলেন, যে তিনি অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে উনি দেখেছিলেন যে সেই ঝোপগুলোর মধ্য থেকে অনেক লম্বা লতা পাতার মতো কিছু বের হয়ে আসছে। এটা আসলে কোনো প্রাণী না, মনে হচ্ছে লতা পাতা। ও ঝোপগুলোর মধ্য থেকে লতা পাতা সুরসুর করে বের হয়ে আসছে, বের হয়ে তার দিকে আসছে এবং তার শরীরকে আস্তে আস্তে পেঁচিয়ে ফেলছে, এরকম মনে হচ্ছে তার। এরপরে উনি আর কিছু স্মরণ করতে পারতেছিলেন না। ওদিকে সকালেও যখন উনি ফিরে আসেননি তখন আশেপাশের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে যায় যে ব্যাপার কি, সকাল হয়ে আসলো, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। তখন লোকজন তাকে একটু খোঁজার জন্য বের হয়।
খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে সেন্সলেস অবস্থায় সেখানে পাওয়া যায়। সে তো তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তো সব ঘটনা খুলে বলে সে। তো গ্রামের যিনি ওনাদের সম্প্রদায়ের যে প্রবীণ ব্যক্তি আছেন, একজন বলেন যে তোমাকে যে এই পথ দেখিয়ে নিয়ে গেছে বা দিক ভ্রান্ত করে দিয়েছে, এটি আসলে এক ধরনের গাছ, এটাকে ভোলালতা বলে। স্থানীয় ভাষায় যেটাকে ভোলালতা বলে, কারণ এই গাছটি চাইলে মানুষকে নাকি বিভ্রান্ত করতে পারে এবং কোনো কারণে কেউ যদি এই গাছটি একবার পা দিয়ে ডিঙ্গায় বা পার হয়ে যায়, আসলে তার দিক ভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্তত সকালের আগে সে কোনোভাবেই সেই পথ খুঁজে পাবে না। তো এই ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঢাকার ঠিক ব্যস্ততম এক কোণায়, যেখানে সারাক্ষণ মানুষের ভিড়, গাড়ির হর্ন, ব্যস্ততা, সেই জায়গাতেই একটা ফ্ল্যাট আছে যেখানে মানুষ থাকলে বাঁচে না, পালিয়ে যায়। কারণ রাত নামলেই শুরু হয় এক অদ্ভুত খেলা, অদৃশ্য কিছু শক্তির। ফার্ম গেট ঢাকা বাংলাদেশের সবচেয়ে কর্মব্যস্ত এলাকা। এই এলাকাতেই 1980 সালে নির্মিত হয় একটি বহুতল ভবন, সাধারণত 6 তলা। এই ভবনটিতে সময়ের সাথে সাথে একের পর এক ভাড়াটিয়া আসে আর চলে যায়, কিন্তু একটি বিশেষ ফ্ল্যাট নাম্বার 402, সেখানে কেউ এক মাসও থাকতে পারেনি। 2010 সালে এক নবদম্পতি উঠেছিলেন এই ফ্ল্যাটের মধ্যে। প্রথম সপ্তাহে কিছু হয়নি, কিন্তু ঠিক 7 থেকে 8 দিন পরে রাতের বেলা স্ত্রীর গলার স্বর বদলে যায়। সে বলে, আমার ঘাড়ের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে। পুরো ঘর জুড়ে যেন ঠান্ডা বাতাস বইতে থাকে। আলো নিজে নিজে জ্বলে ওঠে, আবার নিভে যায়। শেষমেশ রাত 3টা নাগাদ 12 মিনিটে হঠাৎ ঘরের আয়নায় দেখা যায় একটা মেয়ের মুখ, বিকৃত আর রক্তাক্ত। লোকমুখে শোনা যায় ওই জায়গাটিতে একসময় ছিল একটি কবরস্থান, আর সেই স্থানেই গড়ে ওঠে এই ফ্ল্যাট। এক কিশোরী আত্মহত্যা করেছিল প্রেম গঠিত কারণে। কেউ বলে সে এখনো তার প্রেমিকাকে খুঁজে বেড়ায়, আর যেই ওই ঘরে ওঠে তাকেই সে নিজের করে নিতে চায়। 2022 সালের ঘটনা। এক ভাড়াটিয়া ইউটিউবার ওই ফ্ল্যাটে ভিডিও বানাতে চেয়েছিলেন, কিন্তু শুটিং চলাকালেই ক্যামেরা নিজে নিজে ঘুরে যায়। কেউ না থাকলেও মাইক্রোফোনে ভেসে আসে গলার শব্দ, তুমি ফিরবে না তো, আমি একা। ভিডিওটা আজও ইউটিউবে আছে, কিন্তু কেউ শেষ পর্যন্ত দেখতে পারে না, কারণ ভিডিওর মাঝে এক বিকৃত মুখ ভেসে ওঠে। হঠাৎ এক স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। বর্তমানে ফ্ল্যাটটি তালাবদ্ধ, জানালায় কালো কাপড় টাঙানো। কেউ কাছে গেলে নাকি কান্নার শব্দ শোনা যায়। একটা মেয়ের করুণাকৃতি, আমাকে ছেড়ে যেও না। এই ফ্ল্যাটের ঘটনা কি সত্য নাকি মানুষের কল্পনা? আপনি যদি এই ফ্ল্যাটে এক রাত থাকতে পারতেন সাহস করে, কমেন্টে জানিয়ে দিন। এই বলে তিনি তার ঘটনা শেষ করলেন। লিসেনার্স, আমি জানি না ঘটনাটা কতটা সত্য বা মিথ্যা, তবে আপনারা সেখানে যে দেখতে পারেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল থেকে রাশেদ। তিনি লিখেছেন, আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক কলিগের সাথে ঘটেছে। ওর ভাষাতেই বলছেন রাশেদের বন্ধু। আমি বরিশালের একটি গভর্নমেন্ট কলেজে অনার্সে পড়াশোনা করি। থাকতাম মেসে। মেসটা ছিল দোতলার একটা রুমে আমরা 4 জন থাকতাম। দোতলাতে মোট 3টা রুম এবং লম্বা একটা করিডোরের শেষ মাথায় 2টা টয়লেট অথবা বাথরুম। প্রতিদিন আমরা সন্ধ্যায় টিভি রুমে আড্ডা দিতাম এবং ডিনার করে রাত 9টার পর পড়তে বসতাম। সেদিন রুমে আমি শুধু একাই ছিলাম, অন্য রুমমেটগুলো বাড়িতে ছিল এবং যথারীতি আমি পড়াশোনা শেষ করে টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। সব রুমের লাইট অফ, তাই করিডোর খুব অন্ধকার মনে হলো। আমি টয়লেট শেষ করে রুমের কাছাকাছি আসতেই মনে হলো কে যেন খুব স্পিডে আমাকে পাশ করে চলে গেল, কিন্তু আমি কিছুই দেখলাম না। কোনো কিছু না ভেবে আমি রুমে লক করে দিয়ে লাইট অফ করে বেডে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো আমার ঠিক সামনের বেডে কেউ শুয়ে আছে। ভাবলাম ভুল দেখছি, চোখ বন্ধ করলাম। আমার চোখ খুলে একই দৃশ্য দেখলাম, আসলেই কেউ আছে। আমার রুমে তো আরো কারো থাকার কথা না,
অন্য কেউ থাকলেও আগেই বলতো। খুব ভয় করছিল, তবুও উঠলাম। আস্তে আস্তে ওই বেডের কাছে গেলাম। সত্যি চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। বড় বড় কালো চুল, অন্ধকার স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে থরথর করে কাঁপছি। কাঁপা কাঁপা হাতে আমি তার কাঁধে হাত দিলাম। সে আমার দিকে ফিরল। দেখলাম এক বিশদ অবয়ব, সাদা বড় বড় দুইটা চোখ, পুরো মুখ কেমন যেন রঙের ভয়ঙ্কর রং, ভয়ঙ্কর তার চাহানি। আমি চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালবেলা জ্ঞান ফেরার পরে সব কিছু বললাম সবাইকে, এবং ওরা বলল যে চিৎকার শোনার পর ওরা রুমে গিয়ে দেখে রুমের দরজা খোলা। আমার রুমের দরজা খোলা ছিল আর আমি ফ্লোরে পড়ে আছি, কিন্তু আমার সব কিছুই মনে আছে। আমি রুম লক করে শুতে গিয়েছিলাম। ওই ঘটনার পরে আমি সেই ম্যাচ চেঞ্জ করে দেই। এই ছিল ঘটনা। আর এর পরপরই আমি ওখান থেকে চলে যাই। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে শান্ত। তিনি লিখেছেন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এটা আমার পাঠানো ঘটনা, আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধুর সাথে। আমার বন্ধুর ভাষায় বলছি। এটা প্রায় 1 বছর আগের কথা। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে আমরা রাজশাহী শহরের আবাসিক সরকারি কোয়ার্টারে থাকতাম। আমাদের বাসায় সব সময় একজন গার্ড ও একজন কেয়ারটেকার থাকে। দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার বাবা বাড়িতে ছিলেন না, কোনো কারণে গার্ড ও কেয়ারটেকার ছুটি নিয়েছিল। বাসায় ছিলাম শুধু আমি আর আমার মা। বাড়ির কম্পাউন্ডটা বেশ বড় ছিল বলে ও সেদিন তেমন কেউ না থাকার কারণে সন্ধ্যার পর থেকে সবকিছু কেমন যেন থমথমে ছিল। রাতের খাবার শেষ করে আমি একটু তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই যে একজন বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বা লোক, আমাকে ঠিক বিছানা থেকে কোলে তুলে নিয়েছে। ঠিক মানুষ যেমন সদ্য নবজাতককে কোলে তুলে নেয়, সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখনই আমি দেখতে পাই যে আমার বিছানা থেকে প্রায় 3 হাত উপরে এবং আমার চোখের সামনে থেকে তখনই একটা কালো ধোঁয়া সরে যায়। মুহূর্তের মধ্যে আমি বিছানায় পড়ে যাই। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং অনেক পরে মায়ের সাড়া পাই। সব কথা শোনার পর মা আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি নিজে যা দেখেছি তা তো ভুল ভাবতে পারি না। যদি ভ্রান্ত হয় তাহলে কিভাবে? আমি 3 হাত উপরে উঠে গেলাম। ঘটনা এখানেই শেষ নয়। মাঝখানে কোচিং করার জন্য আমি কিছুদিন ঢাকায় ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর ডিসেম্বর 2012-তে রাজশাহীর বাসায় আসি। তখন রাত প্রায় 3টা কি তার বেশি হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি তখনই দেখতে পাই যে আমার পাশে একটি বাচ্চা শুয়ে আছে এবং খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে আমাকে কিছু বলতে চায়। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ খুলে দেখি কেউ আমার পাশে নেই। ঠিক আর কিছুক্ষণ পরে ফজরের আজানের ঠিক কিছুটা আগে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই যে আমার বাবা মেঝেতে নামাজ পড়ছেন। প্রথমে ঘুমের ঘোরে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে অন্য পাশে ঘুরে ঘুমাতে যাই। ঠিক তখনই আমার মনে পড়ে যায় বাবা তো বাসায় নেই। তিনি তো অফিসের কাজে বগুড়া গেছেন। তাহলে নামাজ পড়ছে কে? ভয়ে আমি ঘুরে তাকাতে সাহস পেলাম না। কিছু পরে সাহস নিয়ে ঘুরে দেখি সেখানে কেউ নেই। আমি একটা বিষয় এখনো বুঝতে পারছি না, কেন আমার সাথে এসব ঘটছে। এই ছিল আমার বন্ধুর অভিজ্ঞতা। যদি ভালো লাগে পরে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা চলে যাব পরের ঘটনায়। আর এই ঘটনাটি পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গল হতে ইসমাম। সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইসমাম। আমি বর্তমানে কলকাতায় থাকি। আমার ঘটনাটি ঘটেছে খুব রিসেন্টলি, তখন আগস্ট মাস, এবং তিনি বলছেন যে কাউন্সিলিং হয়ে আমি ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পাই, যেটি আমার বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। তাই বাবা চেয়েছিল হোস্টেলে থেকে পড়াশোনা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি যখন যাই তখন কোনো সিট ছিল না। তো প্রথম কয়েকদিন আমাকে ডেইলি যাতায়াত করতে হয়েছে। প্রায় 3-4 ঘন্টা নষ্ট হতো শুধু যাতায়াতের জন্য। তাই আমার একটি বন্ধু সায়ান বলল যে ও নাকি একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস রেন্টে পেয়েছে খুব সস্তায়। তাই ও চেয়েছিল যে আমরা 5 বন্ধু মিলে থাকি ওর সাথে। আমরা মানে আমি, সত্যজিৎ, সুবর্ণ, রফিক আর আমান থাকতে রাজি হলাম, কেননা আমার বাড়ি অনেক দূরে
আর আমাদের সবারই একই অবস্থা। বাড়িটার ডেসক্রিপশন একটু দিয়ে রাখি। বাড়িটা একটি ক্যান্টনমেন্ট হাউস, পুরনো আর বেশ বড় 3টা বেডরুম, একটা সাধারণ বাথরুম, কিচেন আর একটা স্টোর রুম। বেশ বড়সড় বাড়ি, প্রায় 500 স্কোয়ার ফিট এরিয়া হবে। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে আমরা পুরো বাড়িটা মাত্র 1800 টাকা মাসে ভাড়া পেয়েছি। মানে মাসে প্রতি 1800 টাকা দিতে হবে, যেটা কিনা নর্মালি 10,000 টাকার নিচে হয় না। বেশ খুশি হলাম যে এত বড় বাড়ি এত সস্তায় পেয়েছি। আমি আর সুবর্ণ একটি ঘর শেয়ার করলাম, আর বাকি 4 জন দুটো ঘর শেয়ার করছিল। আমার কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করে শুতে শুতে প্রায় 1টা বেজে যেত। প্রথম কোনো অসুবিধা হয়নি। 4 দিন পরে রাত 1টার সময় দেখি বাথরুমে পানির আওয়াজ, হয়তো কেউ গোসল করছে। ভাবলাম বাকি 4 জনের মধ্যে কেউ হয়তো গোসল করছে। তখন ব্যাপারটা স্বাভাবিক লাগলো। কলেজে যাওয়ার আগে আমি আর সুবর্ণ হাসতে হাসতে বাকি 4 জনকে বললাম, গতকাল রাতে গোসল করছিল কে? তখন ওরা বলল, আমরা তো ভাবছিলাম তোদের মধ্যে কেউ বাথরুমে গিয়েছে। তখন আমার মাথায় ঢুকলো যে এত রাত্রে আমরা কেউ যদি বাথরুমে না যাই তাহলে কে যাবে? বলে রাখা ভালো যে বাথরুমটার দরজাটা বেশ উঁচু ছিল, আর বাথরুম থেকে বাইরে শুধু উপরে তাকালেই একটা সিলিং ফ্যান, যেটার প্লেটগুলো অস্বাভাবিকভাবে বাঁকানো। রান্না করার জন্য একজন লোক রাখা হয়েছিল এবং যে বিকেলে এসে রান্না করে দিয়ে যেত। সেই রাতে আমি বাথরুমে গেলাম। সত্যি বলতে কি ভয় লাগছিল যেতে, তাই বাকিদের নিয়ে গিয়েছিলাম। ওরা বাইরে দাঁড়িয়ে ছিল, তাই ভয় একটু কম লাগছিল। আর দরজা লক করেনি, মানে আটকে দেয়নি। বেরোবার সময় মনে হলো কিছুর সাথে আমার মাথাটা ধাক্কা লাগলো। এদিকে কিছুই দেখতে পাচ্ছিলাম না। সামনে আমার বন্ধুরা আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছিল। তাদের চেহারা ভীষণ আতঙ্কিত। আমিও ভয় পেয়ে গেলাম। তখন আমি বাথরুম থেকে বের হয়ে বাথরুমের দিকে তাকালাম। ওই সিলিং ফ্যানটা ছায়ার সাথে স্পষ্ট একটা মানুষের শরীর ঝোলার ছায়া পড়ছিল। বাস্তবে আসলে শুধু সিলিং ফ্যানটাই দেখা যাচ্ছে, কিন্তু ছায়াটা স্পষ্ট মনে হচ্ছিল কেউ ওখানে ঝুলছে। আমরা 2 বন্ধু ইতিমধ্যে সেন্সলেস হয়ে গিয়েছিলাম সেখানে। আমরা বুঝতে পারছিলাম না কি করব। এরপর মেন্টাল চাপ প্লাস ভয় আমি নিতে পারিনি। সকালে উঠে দেখি আমি আর রফিক সেই বাথরুমের সামনে মাটিতে পড়ে আছি, মাথায় প্রচণ্ড ব্যথা। বাকিরা সকালে আসতে শুনলাম যে ওরা আমাদের ছেড়ে পালিয়েছিল। তারপর আর সময় নষ্ট না করে আমরা প্যাক করে অন্য একটা মেসে গিয়ে উঠলাম। তারপর ওই মেসের গার্ডিয়ানরা বলল যে ওই বাড়িটা নাকি ব্রিটিশ অফিসিয়াল তাদের বাংলো, এবং ওই অফিসিয়াল নাকি গলায় দড়ি দিয়েছিলেন। আমি কখনো প্যারানর্মাল জিনিস বিশ্বাস রাখতাম না, কিন্তু ওই দিনটার পর থেকে বিশ্বাস করতে বাধ্য হলাম। এখনো ওই দিনটার কথা ভেবে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhootfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর।